হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমি বিজয়। আর আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম রাইফেল ক্লাব। রাইফেল ক্লাব একটা মালায়ালাম সিনেমা, রিলিজ হয়েছিল 2024 সালে। এই সিনেমাটার গল্প মূলত 90 দশকের ম্যাঙ্গালোর বেস ডন দয়ানন্দ, তার দুই ছেলে মীরা এবং বিচ্ছু। বিচ্ছুর জন্মদিনে সে তাকে একটা দামি গাড়ি উপহার দিল। দামি গাড়ি উপহার পেয়ে বিচ্ছু চলে গেল ক্লাবে পার্টি করতে। ক্লাবে পার্টি করার সময় ক্লাবের যে ড্যান্সার ট্রুপ ছিল, সেই ড্যান্সার ট্রুপেরই একটা মেয়ে তাকে দেখে বিচ্ছুর খুব পছন্দ হলো। ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পরে মেয়েটা যখন তার রুমে গিয়ে রেস্ট নিচ্ছে, তখনই বিচ্ছু মেয়েটার রুমে ঢুকে যায়। মেয়েটার নাম ছিল নাদিয়া। তো নাদিয়া রুমে ঢুকে নাদিয়ার সাথে একটু অসভ্যতা করার চেষ্টা করে। ঠিক সেই সময় ওই ড্যান্স ট্রুপেরই একটা ছেলে, যার নাম আলী, যে কিনা নাদিয়ার বয়ফ্রেন্ড, সে তখন ওই রুমের মধ্যে চলে আসে এবং বিচ্ছুর হাত থেকে নাদিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করে। বিচ্ছুর হাত থেকে নাদিয়াকে বাঁচানোর জন্য আলীর আগের বসে বিচ্ছুকে একটা লাথি মারে এবং যার ফলে বিচ্ছু বহুতল ক্লাবের উপর থেকে নিচে পড়ে যায় এবং খুবই গুরুতরভাবে আহত হয়। পরে বিচ্ছুকে সেখান থেকে হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং সেই খবর পৌঁছে যায় বিচ্ছুর বাবা অর্থাৎ ডন দয়ানন্দের কাছে। যেহেতু বিচ্ছু ডনের ছেলে, তো স্বভাবতই আলী এবং নাদিয়া ভয় পেয়ে যায়। তো তারা সেখান থেকে পালিয়ে চলে আসে কানপুরে আলী নাদিয়াকে নিয়ে তার কাজিন শাহজাহানের কাছে চলে আসে। কিন্তু সেই মুহূর্তে শাহজাহান বাড়িতে ছিল না। শাহজাহান পেশায় একজন অভিনেতা এবং সে তার নতুন ছবিতে একটা হান্টারের রোলে অভিনয় করার সুযোগ পেয়েছে। হান্টারের রোলটাকে সে যাতে পারফেক্টলি পারফর্ম করতে পারে, সেই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টের কথা মতো একটা হান্টার ক্লাবে যায় হান্টিং শেখার জন্য। সেই হান্টিং ক্লাবের নাম হচ্ছে রাইফেল ক্লাব। সিনেমার গল্পটা মূলত এই ক্লাবটাকে বেস করে তৈরি হয়েছে। তো আলী যখন জানতে পারে যে শাহজাহান কোনো একটা হান্টার ক্লাবে গেছে, তখন সে নাদিয়াকে নিয়ে সেই হান্টার ক্লাবে চলে আসে। হান্টার ক্লাবে সবাই আলী এবং নাদিয়াকে ওয়েলকাম করে। সেখানে আলী তার সাথে যা যা ঘটেছে সেই ঘটনাটা শাহজাহান এবং হান্টার ক্লাবের সবার সামনে বর্ণনা করে। হান্টার ক্লাবের সবাই তাকে বলে যে তোমার কোনো টেনশন নেই, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে নিশ্চিন্তে এখানে থাকতে পারো। এবার আমরা এই রাইফেল ক্লাবটা সম্বন্ধে একটু জেনে নিই। রাইফেল ক্লাব 3 বন্ধু মিলে শুরু করেছিল। তার মধ্যে একজনই বেঁচে আছে, যার নাম লোনাপ্পা। এবং লোনাপ্পা কিন্তু নিজে চলাফেরা করতে পারে না, সে চলাফেরা করে হুইল চেয়ারের সাহায্যে। হান্টার ক্লাবের এখন 2 জন সেক্রেটারি, তার মধ্যে একজন লোনাপ্পা এবং আরেকজনের নাম অ্যাভারন। অ্যাভারনের বাবাও হান্টার ক্লাবের 3 জন প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিল। এরপরে সিনেমাতে আমরা কিছুক্ষণ দেখতে পাবো হান্টার ক্লাবের মধ্যে পার্টি হচ্ছে, একে অন্যের সাথে নাচ গানা করছে। এরপরে যখন পার্টি শেষ হয়ে যায়, তখন অ্যাভারন শাহজাহানকে নিয়ে জঙ্গলে যায় শিকার করার উদ্দেশ্যে। তার উদ্দেশ্য শাহজাহান যদি প্র্যাকটিক্যাল শিকার করতে দেখে, তাহলে তার নলেজ এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দুটোই ভালোভাবে হবে। এদিকে দয়ানন্দের সহকারী চিতাপ্পা এবং তার বড় ছেলে বীরা আলী এবং নাদিয়াকে খুঁজতে খুঁজতে রাইফেল ক্লাবে পৌঁছে যায়। রাইফেল ক্লাবে পৌঁছে যখন সে তাদের ইনকোয়ারি করে, তো রাইফেল ক্লাবের 2 জন লেডি তাকে ইনসাল্ট করে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। তখন 100% শিওর হয়ে যায় যে আলী এবং নাদিয়া ওই রাইফেল ক্লাবের মধ্যেই রয়েছে। বীরা তখন তার লোকজন নিয়ে আবার রাইফেল ক্লাবে ফিরে আসে এবং রাইফেল ক্লাবের সবাইকে ভয় দেখায়। বীরা তখন রাইফেল ক্লাবের সদস্যদের বলে যে আলী এবং নাদিয়াকে যদি তার হাতে হ্যান্ড ওভার না করা হয়, তাহলে আলী এবং নাদিয়া তো মরবেই, তার সাথে সাথে তারাও মারা পাবে। কিন্তু বীরার এই কথায় রাইফেল ক্লাবের কেউ কোনো রকম কর্ণপাত করে না। বীরা তখন তার সঙ্গী সাথী নিয়ে সেখানে কিছু এলোপাথারি গুলি চালায়। এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখা যাবে। বীরা যখন তার সঙ্গী সাথী নিয়ে সেখানে গোলাগুলি করে সবকিছু ভাঙচুর করছে, রাইফেল ক্লাবের সবাই ইচ অ্যান্ড এভরিবডি তার দিকে এক পলকে তাকিয়ে আছে, কারোর চোখের পাতা পড়ছে না। দৃশ্যটা থেকে এটা বোঝা যাবে যে রাইফেল ক্লাবের সদস্যরা ওই মুহূর্তে যারা ওখানে রয়েছে তারা কতটা সাহসী। বীরা এবং তার সঙ্গী সাথীদের গোলাগুলির পর্ব শেষ হলে রাইফেল ক্লাবের সদস্যরা তাকে ভয় তো পাবেই না, ইমিডিয়েটলি রাইফেল ক্লাবের সদস্যরা তার উপর অ্যাটাক করবে। এখানে আমরা দেখতে পাবো রাইফেল ক্লাবের যত সদস্য আছে, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ইচ অ্যান্ড এভরিবডি বন্দুক চালাতে উস্তাদ। যতজন সদস্য সেখানে ছিল, তারা বীরা এবং তার সঙ্গী সাথীদের এমন ভাবে অ্যাটাক করবে যে তারা বাধ্য হবে তাদের কাছে সারেন্ডার করতে। বীরার সমস্ত সঙ্গী সাথী ধরা পড়বে এবং বীরার শরীরে একটা গুলিও লাগবে। বীরার শরীরে গুলি লাগার পরে রাইফেল ক্লাবের সদস্যদের মধ্যে একজন ডাক্তার ছিল, সে নিজেই আবার বীরার ট্রিটমেন্ট করবে। এরপরে বিরাট যখন জ্ঞান ফিরে আসবে, সে রাইফেল ক্লাবের সদস্যদের দেখে খুবই উত্তেজিত হয়ে যাবে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। রাইফেল ক্লাবে যে ডাক্তার ছিল, সে বারবার তাকে বলবে যে তোমার শরীরে সেলাই করা হয়েছে, তুমি যদি এত উত্তেজিত হয়ে যাও তোমার কিন্তু হার্ট অ্যাটাক হতে পারবে। কিন্তু বিরাট তাদের কথা শুনবে না, সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এদিকে দয়ানন্দের ছোট ছেলে বিচ্ছু হাসপাতালে মারা যাবে, আর সে তার সহকারী চিতাপ্পা, যে কিনা বীরার সাথে ছিল, তার কাছ থেকে খবর পাবে যে বীরাও গুরুতরভাবে আহত হয়েছে। তো এই খবর শোনার পরে দয়ানন্দ তার দলবল নিয়ে চলে আসবে রাইফেল ক্লাব অ্যাটাক করার জন্য। এই মুহূর্তে রাইফেল ক্লাবের মধ্যে যে সমস্ত সদস্যরা ছিল, তারা শক্ত হাতে দয়ানন্দের মোকাবিলা করবে। দয়ানন্দ এখানে এসে জানতে পারবে যে বীরা মারা গেছে। বীরা জ্ঞান ফিরে আসার পরে রাইফেল ক্লাব অর্থাৎ তার শত্রুপক্ষকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে হার্ট অ্যাটাক করে সে মারা যায়। যেহেতু তার 2 ছেলেই মারা গেছে, তো দয়ানন্দ এখানে ডবল খেপচুরিয়াস হয়ে যায়। রাইফেল ক্লাবকে চারদিক দিয়ে ঘিরে দিয়ে সে এলোপাথারি গুলি চালাতে থাকে। দয়ানন্দ যখন রাইফেল ক্লাব অ্যাটাক করে, তখন অ্যাভারনের স্ত্রী সিসিলি জঙ্গলের দিকে স্মোক সিগন্যাল পাঠায়, যেটা কিনা ছিল অ্যাকচুয়ালি বিপদ সংকেত। অ্যাভারন এবং শাহজাহান যাদেরকে নিয়ে জঙ্গলে গেছিল শিকার করতে, তারা স্মোক সিগন্যাল দেখতে পায় কিন্তু ততটাই অ্যাটেনশন দেয় না। অ্যাভারন ভাবে তাকে হয়তো ফিরিয়ে নেওয়ার জন্য ডামি সিগন্যাল পাঠানো হয়েছে।
তো সেই মধ্যে তারা সিগন্যালটাকে ডিনাই করে দেয়। এদিকে দয়ানন্দ এবং রাইফেল ক্লাবের সদস্যদের মধ্যে যখন গোলাগুলি চলছে, তো রাইফেল ক্লাবের সদস্যরাই একটা সময় গিয়ে দয়ানন্দের দলের উপর ভারী পড়ে। দয়ানন্দ তখন তার বড় ছেলে বিরাট ডেড বডি সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুটা দূরে গিয়ে সে তার ছেলের ডেড বডিটা রেখে তারপরে আবার ফিরে আসে রাইফেল ক্লাবে, এবং এবার আরো অনেক বেশি লোক নিয়ে। এবার যখন তারা রাইফেল ক্লাবে অ্যাটাক করে, রাইফেল ক্লাবের সদস্যরা তখন আর তাদের সামনে দাঁড়াতে পারে না। রাইফেল ক্লাবের সদস্যদের মধ্যে 2-3 জন সদস্য আহত হয়। এই অ্যাভারনের মিসেস সিসিলি সে কি করে, তাদের বাড়ির পোষা কুকুরটার গলায় একটা চিরকুট লিখে তাকে জঙ্গলে পাঠিয়ে দেয়। জঙ্গলে পাঠিয়ে দেওয়ার পরে কুকুরটা পরে আবার বাঘের সামনে পড়ে কুকুরটা মারা তো যায়, কিন্তু ততক্ষণে অ্যাভারন কুকুরটার কাছে পৌঁছে যায়। সে তাদের পোষা কুকুরটার গলায় একটা চিরকুট লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল রাইফেল ক্লাব ইজ ইন ডেঞ্জার। তখন অ্যাভারন বুঝতে পেরে যায় যে সিরিয়াস কিছু একটা প্রবলেম হয়েছে। তখনই তারা জঙ্গল থেকে রাইফেল ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাইফেল ক্লাবের সদস্যরা যারা সুস্থ অবস্থায় রয়েছে, তারা কিন্তু তখনও দয়ানন্দের দলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। দয়ানন্দ যখন পুরোপুরি রাইফেল ক্লাবকে ঘিরে নিয়েছে, যে রাইফেল ক্লাবের সমস্ত সদস্যকে মেরে দেবে, ঠিক তখনই অ্যাভারন শাহজাহান তার বাকি সঙ্গী সাথীদের নিয়ে রাইফেল ক্লাবে পৌঁছে যায়। এরপরে আমরা দেখতে পাই রাইফেল ক্লাবের এন্টায়ার টিমের সাথে দয়ানন্দ এবং তার গ্যাংয়ের একটা দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য। তো সিনেমা শেষ আধা ঘন্টা পুরোপুরি ফায়ারিং এর উপরেই চলতে থাকবে, এবং একটা পর্যায়ে এসে দয়ানন্দ এবং তার দলের সবাই রাইফেল ক্লাবের সদস্যদের হাতে মারা পড়বে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্পের এক্সপ্লেনেশন। তো এবার চলো আমরা চেষ্টা করি সিনেমাটা রিভিউ করার। একটা ছেলে এবং একটা মেয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য রাইফেল ক্লাবে এলো, এবং রাইফেল ক্লাবের সদস্যরা তাদেরকে বাঁচানোর জন্য গ্যাংস্টারের সাথে সারাক্ষণ গোলাগুলি করে গেল। এটাই হচ্ছে সিনেমার কাহিনী। মালায়ালাম সিনেমার কাহিনী কিন্তু কখনো এত ছোট হয় না। কাহিনী ছাড়া আমি আরেকটা যে ডিপার্টমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। মূলত অ্যাকশনের উপর বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এই সিনেমার অ্যাকশন দৃশ্য পুরোপুরি ফায়ারিং এর উপর বেস করে। কিন্তু সিনেমার গোলাগুলির দৃশ্যগুলো এত সুন্দরভাবে কম্পোজ করা হয়েছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর বাকি যদি আমি অভিনেতা অভিনেত্রীদের কথা বলি, তো এই সিনেমাটাতে একমাত্র অনুরাগ কাশ্যপ, যে কিনা দয়ানন্দ চরিত্রে অভিনয় করেছে, তাকে ছাড়া আমি কাউকে চিনি না। এই সিনেমাটাতে রাইফেল ক্লাবের যত সদস্য রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। রাইফেল ক্লাবের প্রত্যেকটা মেম্বারই বন্দুক চালাতে ওস্তাদ, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। প্রত্যেকের হাতে এই দয়ানন্দের টিমের কেউ না কেউ মারা পড়ছে। 1 ঘন্টা 50 মিনিটের এই সিনেমাটাতে এমন অনেক দৃশ্য রয়েছে যেগুলো আমাদের ভালো লাগবে। তবে এর মধ্যে একটা দৃশ্যের কথা আমি বিশেষ করে বলবো, সেটা হচ্ছে সিনেমাটার শেষ দৃশ্যের কথা। যখন গ্যাংস্টার দয়ানন্দ সেক্রেটারি অ্যাভারনকে ফেস টু ফেস লড়াই করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এবং অ্যাভারন সেটা অ্যাকসেপ্টও করে নেয়। এরপরে দয়ানন্দ যখন অ্যাভারনকে অ্যাটাক করার জন্য বেরিয়ে আসে, তখন সে দেখতে পায় ওই রাইফেল ক্লাবের ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা সদস্য তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। প্রায় 30 থেকে 32টা বন্দুক তার দিকে তাক করা রয়েছে, এবং সবাই মিলে তাকে গুলি করে। আমার মনে হয় ভারতবর্ষের সিনেমার ইতিহাসে এটা একটা রেকর্ড, যে একজন ভিলেনকে মারার জন্য এতগুলো লোক এবং এতগুলো গুলি কখনো খরচ করা হয় না। তার শরীরের এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে গুলির আঘাতের চিহ্ন থাকবে না। যারা অ্যাকশন থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসেন, তারা নো ডাউট এই সিনেমাটাকে দেখতে পারেন। আর সবচাইতে বড় কথা হলো, এই সিনেমাটাকে দেখতে হলে আপনাদেরকে হলে যেতে হচ্ছে না। এই সিনেমাটা হিন্দিতে অ্যাভেলেবেল এবং ওটিটিতে অ্যাভেলেবেল। তো আরামসে নিজের ফ্যামিলি নিয়ে পপকর্নের প্যাকেট নিয়ে বসে যান সিনেমাটা দেখতে, এবং সিনেমা দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সিনেমাটা আপনার কেমন লাগলো। আরেকটা কথা বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু আপনি ফুল ফ্যামিলি নিয়ে একসাথে বসে দেখতে পারবেন। সিনেমার মধ্যে এমন কোনো দৃশ্য নেই যে দৃশ্যটা 8 থেকে 80 কারোর জন্য অকওয়ার্ড ফিল করবে কিংবা অস্বস্তিকর কোনো পরিবেশের সৃষ্টি করবে। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্তই। আরো বেশি করে সিনেমা রিভিউ এবং এক্সপ্লেনেশন শুনতে হলে বা দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সিনেমা দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন, আদারওয়াইজ ওটিটিতে দেখুন, কোনো পাইরেটেড ভার্সন দেখবেন না।